তো আজকে আমরা যেটা টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাত। তরঙ্গের উপরিপাত। তো তরঙ্গের উপরিপাতের আসার আগে আমরা জানবো তরঙ্গ কি জিনিস। তরঙ্গ হলো এক প্রকার শক্তি বা আলোড়ন যা মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। এক স্থান থেকে অন্য স্থানে যদি যায় সেটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করে। তো শুধু যে জড় মাধ্যমের প্রয়োজন হয় শুধু তাই না, যেমন হচ্ছে আলোক তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে তরঙ্গ এক প্রকার শক্তি বা আলোড়ন যা জড় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, তরঙ্গের উপরিপাত। তরঙ্গের উপরিপাত কথার অর্থ হচ্ছে কোনো একটা বিন্দুতে একাধিক তরঙ্গ যদি এসে পড়ে, একাধিক তরঙ্গ যে এসে পড়ে সেই ঘটনাকে বলা হচ্ছে, অর্থাৎ একে উপরের উপর মিশে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। কোনো মাধ্যমের এক স্থান দিয়ে একাধিক তরঙ্গের একসঙ্গে চলার ঘটনাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। তো এই যে উপরিপাত ঘটছে, একে অপরের সাথে মিশে যাচ্ছে, এই মিশে যাওয়াতে কিন্তু তরঙ্গের যে বিস্তারটা প্রত্যেকে কিন্তু স্বাধীনভাবে বিস্তার লাভ করে, এটা মনে রাখতে হবে। আর সাথে সাথে প্রত্যেকটা যে তরঙ্গ থাকে সেই তরঙ্গ কিন্তু মিশ্রিত হলেও তার নিজস্ব ধর্ম বজায় রাখে, এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যে সে তার নিজস্ব ধর্ম বজায় রাখে। ঠিক আছে, মিশ্রিত হলেও কিন্তু সে তার নিজস্ব ধর্মটা বজায় রাখবে, এটা আমাদের মনে রাখতে হবে। কিরকম একটা যে উদাহরণ, যেমন হচ্ছে কোন একটা জায়গায় যদি একাধিক বাদ্যযন্ত্রকে বাজানো হয়, একাধিক বাদ্যযন্ত্রকে যদি বাজানো হচ্ছে, যেমন হচ্ছে ঢাক, কোথাও হচ্ছে গিয়ে গিটার, তোমার হচ্ছে গিয়ে পিয়ানো, এসবগুলো যদি বাজানো হয়, প্রত্যেকটা বাদ্যযন্ত্রের কিন্তু স্বরকে আলাদা আলাদাভাবে আমরা চিহ্নিত করতে পারি, একসঙ্গে কখনো কিন্তু মিশে যাচ্ছে না। অর্থাৎ মিশে গেলেও কিন্তু তাদের নিজস্ব ধর্মটা কিন্তু বজায় রাখছে। এটা হচ্ছে গিয়ে তরঙ্গের উপরিপাতের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে উপরিপাত ঘটলেও স্বাধীনভাবে যে যার নিজস্ব বিস্তার লাভ করতে পারে এবং তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে। তাছাড়া অনেক সময় রেডিওতে যখন আমরা কি সেন্টার স্টেশন যেগুলো থাকে সেগুলো যখন আমরা দেখছি, সেক্ষেত্রে কি হচ্ছে, একটা রেডিওতে পৌঁছাচ্ছে, অনেকগুলো সেন্টার থেকে কি হচ্ছে সিগন্যাল যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু পৃথক পৃথক থাকছে, ঠিক আছে, একসাথে মিলেমিশে কিন্তু অন্যরকম ধরনের সৃষ্টি করছে না, সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে থাকছে, এভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ তরঙ্গের উপরিপাত ঘটলে দেখা যাচ্ছে প্রত্যেকটা তরঙ্গ তার বিস্তার যেগুলো থাকে স্বাধীনভাবে বিস্তার লাভ করতে পারে এবং যে যা নিজস্ব ধর্ম বজায় রাখে, তার একটা উদাহরণ। তো তরঙ্গে যে উপরিপাত ঘটছে সেই উপরিপাতের নীতিটা কি, তরঙ্গের উপরিপাতের নীতিটা কি, বলছে কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো বিন্দু লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের জন্য বিন্দুটি পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ কোনো একটা মুহূর্তে কোনো একটা তরঙ্গ কোনো একটা বিন্দুতে এসে পড়লো এবং আরও একটা দেখা গেল যে তরঙ্গ সেই সময় কি হচ্ছে ওই বিন্দুর উপর এসে পড়ে, তাহলে একটা তরঙ্গ আসার পর ধরুন কি হচ্ছে লব্ধি তার একটা সরণ ঘটবে, অন্য একটা তরঙ্গ আসার ফলে কি হবে তারও একটা সরণ ঘটবে। এই যে পৃথক পৃথক যে সরণ ঘটছে সেই সরণের ভেক্টর যোগফল হচ্ছে কি তরঙ্গের উপরিপাতের নীতি। অর্থাৎ কোনো একটা মুহূর্তে একাধিক তরঙ্গ যদি আসে তাহলে মাধ্যমের কোনো বিন্দুর লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের জন্য বিন্দুটি পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হবে, এটা হচ্ছে নীতি, এটা হচ্ছে নীতি। বলছে যে তরঙ্গের উপরিপাত, তরঙ্গের উপর শব্দ তরঙ্গের ক্ষেত্রে, আলোক তরঙ্গের ক্ষেত্রে, অন্যান্য তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে, সব ধরনের তরঙ্গের ক্ষেত্রে উপরিপাতের নীতিটি প্রযোজ্য। এই যে তরঙ্গের উপরিপাত ঘটে সেই তরঙ্গের উপরিপাতের একটি উদাহরণ হচ্ছে ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স, ব্যতিচার। তো এখানে একটা পরীক্ষার সাহায্যে দেখা যায় ব্যতিচার ঝালর সৃষ্টি হচ্ছে। ব্যতিচার ঝালর কি, তো তার আগে এই পরীক্ষাটা আমরা দেখি, পরীক্ষাটা কি করা হয়। পরীক্ষাটা একটা সি, এখানে বলে যে সি হচ্ছে একটা অস্বচ্ছ প্রতিবন্ধক নেওয়া হয়, অস্বচ্ছ প্রতিবন্ধক। কিরকম অস্বচ্ছ প্রতিবন্ধক নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি দুটো রেখাচিত্র সৃষ্টি করা হচ্ছে, ছবিতে থেকে বড় বলে মনে হচ্ছে কিন্তু খুব ক্ষুদ্র রেখাচিত্র নেওয়া হচ্ছে, দুটো সরু রেখাচিত্র নেওয়া হচ্ছে। এই পুরো প্লেটটাকে, ওই প্রতিবন্ধকটা কি হচ্ছে একটা আলোর গতিপথে রাখা হচ্ছে। কিরকম আলোর গতিপথে রাখা হচ্ছে, এম একটা হচ্ছে একবর্ণী আলোক উৎস, এখানে রাখা হচ্ছে সিটাকে, পুরো যে প্রতিবন্ধকটা আছে সেটাকে রাখা হচ্ছে, একটা এ আর বি, এই যে সরু রেখাচিত্র এ বি, ঠিক আছে, রাখা হলো। এবার কি হলো, এখান থেকে আলোক রশ্মি এখানে গেল, এখান থেকে আলোক রশ্মি এখানে গেল, যাওয়ার পর কি হবে, এখানে এ বি যেখানে গেল এই জায়গায় কি হবে দুটো গৌণ উৎস হিসেবে কাজ করে এবং সুসঙ্গত। সুসঙ্গ কথার অর্থ হচ্ছে কি এখানে যে তরঙ্গ দূরে থাকবে তাদের মধ্যে দশা পার্থক্য সমান থাকবে, সেটাকে বলা হচ্ছে সুসঙ্গত। তো সুসঙ্গত উৎস বলা হচ্ছে। এবার এবার কি হবে, এখান থেকে এখানে যখন যাবে এই যে পর্দা আছে, এই পর্দাতে যদি দেখা যায় যখন পড়বে দুটো তরঙ্গের উপরিপাত ঘটবে তখন কি হবে, দেখা যাবে যে পর্যায়ক্রমে কালো এবং সাদা, অর্থাৎ উজ্জ্বল এবং অন্ধকার, উজ্জ্বল অন্ধকার এই ধরনের একটা পটি সৃষ্টি হবে। এখানে একটা উজ্জ্বল অন্ধকার এই ধরনের একটা পটি সৃষ্টি, উজ্জ্বল অন্ধকার, অন্ধকার গেল উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, এই হিসেবে সমান্তরালভাবে কি আছে একটা ব্যতিচার ঝালরের সৃষ্টি করবে।
তাহলে এক্ষেত্রে কি আছে, সি একটা প্রতিবন্ধক, অস্বচ্ছ প্রতিবন্ধক, তার মধ্যে দুটো সরু রেখাছিদ্র করা আছে। এবার কি আছে, এই জিনিসটা কি হচ্ছে, একটা সুসংগত আলোক উৎস, এক বর্ণের আলোক উৎসের সামনে রাখা আছে, এখান থেকে একটা আলোক আছে, এখান থেকে একটা আলোক আছে, এখান থেকে যখন এখানে যাবে, যে পর্দাতে যাবে, উপরিপাত যখন ঘটবে, উপরিপাত ঘটার ফলে ঠিক এই ধরনের ঝালের সৃষ্টি হবে। পর্যায়ক্রমে অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল এরকম বিন্দু সৃষ্টি হবে এবং পটি তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে ব্যতিচার ঝালর সৃষ্টি করবে, ব্যতিচার ঝালরের সৃষ্টি করবে। তো আলোর ব্যতিচার বলছে মাধ্যমের কোনো অঞ্চলে একই বিস্তার এবং ও কম্পাঙ্কযুক্ত দুটি তরঙ্গের উপরিপাত হলে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা ওই অঞ্চলের কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায় এবং কোনো কোনো বিন্দুতে হ্রাস পায়, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর ব্যতিচার। বলছে মাধ্যমের কোনো অঞ্চলে যদি একই বিস্তার এবং কম্পাঙ্কযুক্ত দুটো আলোক তরঙ্গের উপরিপাত ঘটে, তাহলে দেখা যায় যে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা অঞ্চলে কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায়, কোনো কোনো বিন্দুতে হ্রাস পায়, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর ব্যতিচার। যেটা আগের একটা প্র্যাকটিক্যাল যেটা যেটা করা হলো ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষা, ইয়ংয়ের দ্বি রেখাচিত্র পরীক্ষা, অর্থাৎ দুটো রেখাচিত্র ছিল, তার মধ্যে আলোক তরঙ্গ গেল, যার পর কি হচ্ছে, একটা পর্দা ছিল, সেখানে উপরিপাত ঘটলো এবং পর্যায়ক্রমে দেখা যাচ্ছে কি হচ্ছে, উজ্জ্বল অন্ধকার এরকম পটি গঠন হচ্ছে, অর্থাৎ কোন একটা জায়গায় কোনো কোনো বিন্দুতে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে, কোনো কোনো বিন্দুতে হ্রাস পাচ্ছে, অন্ধকার সৃষ্টি করছে, এই ঘটনা আছে আলোর ব্যতিচার বলা হচ্ছে। তো আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর যেগুলো হচ্ছে আলোর তীব্রতা হ্রাস পাওয়ার ঘটনাকে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ উজ্জ্বলতার জায়গায় বেশি সে জায়গায় গঠনমূলক ব্যতিচার ঘটেছে, উজ্জ্বলতা যে জায়গায় কম সেখানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটেছে। বলছে কোনো বিন্দুতে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতার হ্রাস বৃদ্ধি নির্ভর করে ওই বিন্দুতে মূল তরঙ্গ দুটির পারস্পরিক দশার উপর। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে তীব্রতা যেটা আছে কোথাও হচ্ছে গিয়ে কম, কোথাও বেশি, অর্থাৎ অন্ধকার উজ্জ্বল এই জিনিসটা ঘটছে, মূল যে তরঙ্গ দুটো আছে সে তরঙ্গ দুটো দশার উপর কিন্তু নির্ভর করছে, অর্থাৎ দশা পার্থক্য, তাদের মধ্যে দশা পার্থক্যের উপর নির্ভর করছে। বলছে ধরি দুটি সম কম্পাঙ্কযুক্ত আলোক তরঙ্গের প্রতিটার বিস্তার হচ্ছে এ, ঠিক আছে, দুটো তরঙ্গ নেওয়া আছে, দুটো তরঙ্গের কি সম কম্পাঙ্কযুক্ত, বিস্তার কত, এ। এবার এইখানে একটা বিন্দু আছে, এর উপর একটা তরঙ্গ এলো, এলো, এই দুটো তরঙ্গের উপরিপাত ঘটলো এই বিন্দুতে, তাহলে দেখা যাবে যদি সমদশায় হয়, এখানে উপরিপাতটা যদি সমদশায় হয়, দুটো তরঙ্গের যদি উপরিপাতটা এই জায়গায় যদি সমদশায় হয়, তাহলে বিস্তারটা কি হবে, এ প্লাস এ সমান 2a হয়ে যাবে। এবং এক্ষেত্রে তীব্রতা যেটা হয় সেটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে তীব্রতাটা কি হবে, 4a², অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে তীব্রতাটা, ঠিক আছে, তীব্রতা 4 গুণ বৃদ্ধি পাবে, তীব্রতা বিস্তারের বর্গের সমান, তীব্রতা 4 গুণ বৃদ্ধি পাবে। ধ্বংসাত্মক ব্যতিচার যদি ঘটে সেই ক্ষেত্রে কি আছে, বিন্দুটি উপর আলোক তরঙ্গ দুটির উপরিপাতটাই বিপরীত দশায় ঘটবে, বিপরীত দশায় যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বিস্তারটা কি হবে, a - a, সেই ক্ষেত্রে কি হবে, 0 হয়ে যাবে, বিস্তারটা 0 হয়ে যাবে, তীব্রতা কি হবে, 0 হয়ে যাবে, কারণ তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক হয়েছে, তাহলে বিস্তার যদি 0 হয়ে যায় তাহলে এখানে তীব্রতা 0, বিস্তার যদি 2a হয় তাহলে কি হবে, তীব্রতা 4 গুণ হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট যেটা মনে রাখা, যে সময়ের সঙ্গে সঙ্গে আলোক তরঙ্গ দুটি দশার মধ্যে পার্থক্য বা সম্পর্ক যদি অপরিবর্তিত থাকে, তবে মাধ্যমের প্রতিটি বিন্দুতে ব্যতিচারের ধরন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মাধ্যমের কোনো বিন্দুতে কি হচ্ছে, দুটো তরঙ্গ একসাথে এলে উপরিপাত ঘটলো, তাদের মধ্যে দশা পার্থক্য যদি ঠিক থাকে, তারপরে আরেকটা বিন্দু যেটা আছে সেখানে দশা পার্থক্য যদি একই থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যতিচারটা সৃষ্টি হবে সেই ব্যতিচারটা অপরিবর্তিত থাকবে, ধরনটা অপরিবর্তিত থাকবে, এটাই বলতে চাইছে। আরেকটা কি, ব্যতিচারের ঘটনা, যে অন্ধকার বিন্দু সৃষ্টি হচ্ছে, অন্ধকার বিন্দু সৃষ্টি হচ্ছে তার মানে মনে হতে পারে যে সেখানে শক্তি শেষ হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, কিন্তু আদতে সেই ঘটনা ঘটে না, শক্তির বিনাশ ঘটে না। সেক্ষেত্রে কি হয়, যে অন্ধকার বিন্দুর শক্তিটা কি হচ্ছে, উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়ে যায়, উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়ে যায়, অর্থাৎ মোট শক্তিটা ধ্রুবক থাকে, মোট শক্তি এক্ষেত্রে ধ্রুবক থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। ব্যতিচারের ঘটনায় শক্তির স্থানান্তর ঘটে, শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না। এখানে বলতে চাচ্ছে যে ব্যতিচার যদি ঘটে, যে অন্ধকার বিন্দু আলোক বিন্দু আমরা পাচ্ছি, যে অন্ধকার বিন্দুতে মনে হতে পারে শক্তিটা কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে, বিনাশ ঘটেছে, কিন্তু আদতে সেই ঘটনা ঘটে না, অন্ধকারের বিন্দুর যে শক্তিটা থাকে সেই শক্তিটা উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ মোট শক্তিটা কিন্তু একই থাকে, ব্যতিচারে শক্তির স্থানান্তর ঘটে, শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের বেশ ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে যেটা আমরা আসবো, যে ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ, ব্যতিচার যেটা থাকে তার গাণিতিক বিশ্লেষণ করব আমরা, গাণিতিকভাবে বিশ্লেষণ করব, কি ব্যতিচারের গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার কোন কোন শর্তে ঘটছে, তাদের মধ্যে দশা পার্থক্য কেমন হতে হবে, পথ পার্থক্য কেমন হতে হবে দুটো তরঙ্গের মধ্যে, সেই জিনিসগুলো আমরা এখানে গণনা করব। এখানে এ আর বি দুটো হচ্ছে একবর্ণী আলোক উৎস, কাছাকাছি অবস্থিত দুটো একবর্ণী আলোক উৎস, এবং সি বিন্দুতে কি হচ্ছে, এখান থেকে একটা তরঙ্গ গেছে, এখানে একটা তরঙ্গ গেছে এবং উপরিপাত ঘটেছে, অর্থাৎ ব্যতিচার সৃষ্টি হচ্ছে। তাহলে এ থেকে সি পর্যন্ত এই যে পথ যেটা কতটা এক্স, অর্থাৎ দূরত্ব কত এক্স, বি থেকে সি পর্যন্ত দূরত্ব কত এক্স প্লাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা, এখানে আছে এক্স আর আছে এক্স প্লাস ডেল্টা নিয়েছে।
এখানে যে উৎপন্ন তরঙ্গ তাদের বিস্তার আমি নিয়েছি কি এ, তাদের প্রত্যেকটার বেগ হচ্ছে সি, তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা। ঠিক আছে, এখানে দুটোর মধ্যে পথ পার্থক্য কত, এদের দুজনের মধ্যে কত হচ্ছে, এটা মাইনাস এটা করলে কত পাবো আমি, ডেল্টা পাবো। পথ পার্থক্য কত, ডেল্টা পাবো। এখন দেখো এরপর একটা তরঙ্গ এসেছে, তার জন্য কি হবে, বিন্দুটার সরণ যদি y1 হয়, এর জন্য কি হচ্ছে সরণ y2 হয়, অর্থাৎ তরঙ্গ দুটো যদি y1 y2 হয়ে থাকে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে লিখবো, তরঙ্গ দুটোকে যদি y1 y2 যদি লিখি, তাহলে হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স, y2 সমান হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স প্লাস ডেল্টা। এরকম ভাবে আমরা পাবো, দুটো জিনিস আমরা পাচ্ছি এক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো আমরা পেলাম। এবার উপরিপাত হলে কি হবে, উপরিপাতের নীতি অনুযায়ী y সমান আমরা লিখবো y1 প্লাস y2, তাহলে এই দুটোকে লিখলাম, এই দুটো থেকে আমি কি a কমন পাচ্ছি, এটাকে লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স প্লাস sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স প্লাস ডেল্টা, এই দুটো আমরা পেলাম। এখন sin c প্লাস sin d এর ফর্মুলা আমরা জানি, sin c প্লাস sin d এর ফর্মুলা আমরা জানি, sin c প্লাস sin d, সেক্ষেত্রে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, সেটা আমরা ফর্মুলা জানি। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে পুরোটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে 2 sin c প্লাস d, cটা লিখে দিলাম প্লাস d বাই 2 cos c মাইনাস d এটা লিখেছি। এবার দেখো এখানে দেখো, এখানে কিছু কাটাকুটি করে কমন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2। এখানে দেখো ct মাইনাস এক্স ডবল ডবল আছে, দুটো যদি থাকে তাহলে 2, এই নিচে 2 কেটে চলে যাবে, তাহলে পুরো এই জিনিসটা থেকে যাবে, এই জিনিস থাকলো। আর এখানে ডেল্টা একটা আছে, তার জন্য ডেল্টা বাই 2, এই যে এই 2টা। আর এই ক্ষেত্রে কাটাকুটি করার পর দেখা যাবে যে শুধুমাত্র এখানে ডেল্টাটা থাকবে, ডেল্টাটা এক্স, এক্স কেটে চলে যাবে, সিটি কেটে চলে যাবে, তাহলে থাকবে কত, পাই ডেল্টা বাই ল্যামডা, এই জিনিসটা আমরা পাবো। অর্থাৎ 2a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2 কস পাই ডেল্টা বাই ল্যামডা, এই জিনিসটা আমরা পাবো। এক্ষেত্রে আমি কি করলাম, এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা বাকি sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, এটা থেকে গেল। ঠিক আছে, এখন এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে আমি কি লিখলাম, a দিয়ে চিহ্নিত করলাম। ঠিক আছে, এখানে যেখানে a সমান 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা থাকলো। y সমান a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এক্স প্লাস ডেল্টা বাই 2, এই জিনিসটা থাকলো আমার। ঠিক আছে, এক্ষেত্রে দেখো যে লব্ধি তরঙ্গ পেলাম, সেই তরঙ্গটা কি যে c, এই যে c বেগ নিয়ে চলছে। ঠিক আছে, এক্ষেত্রে বিস্তারটা কত a, এই যে বিস্তারটা লব্ধি তরঙ্গের বিস্তারটা কার উপর নির্ভর করছে, এই দেখো ডেল্টাটার উপর নির্ভর করছে, এই যে ডেল্টা, এই ডেল্টাটা অর্থাৎ পথ পার্থক্যের উপর নির্ভর করছে। অর্থাৎ এটা কিন্তু ফিক্সড নয়, ধ্রুবক নয়, পথ পার্থক্যের উপর নির্ভর, তরঙ্গ দুটির পথ পার্থক্যের উপরেই কিন্তু এই বিস্তারটা নির্ভর করছে, এই জিনিসটা আমরা পাচ্ছি। অর্থাৎ a সমান হচ্ছে 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, পাই কমন, এটাও ফিক্স, ডেল্টাটা কিন্তু ফিক্স নয়, পথ পার্থক্যটা যেমন হবে এই বিস্তারটা, লব্ধি তরঙ্গের বিস্তারটাও সেরকম হবে। এবার যে ধ্বংসাত্ম ব্যতিচার অর্থাৎ যে অন্ধকার বিন্দু পাচ্ছি তার শর্ত কি কি, আমরা a সমান কি পেয়েছি, 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা, এটা আমরা পেয়েছি, এই জিনিসটা আমরা পেয়েছি। এখন দেখো ডেল্টা সমান হচ্ছে যদি ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, অর্থাৎ 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এই সূত্র অনুসারে হয় ডেল্টা, যেটা পথ পার্থক্য, যেখানে n এর মান হচ্ছে 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে cos পাই ডেল্টা বাই 2 এর মান আমি কত পাবো, দেখো প্রথমে ল্যামডা বাই 2 বসাই, ডেল্টার জায়গায় ল্যামডা বাই 2 পেছে হলে কি পাচ্ছি, 0 পাচ্ছি। এখানে যদি 3 ল্যামডা বাই 2 বসাই ডেল্টার জায়গায়, তাহলে কি পাচ্ছি, এটাও 0 পাচ্ছি, কারণ 3 পাই বাই 2 এর মান কত, 0। এখানে ডেল্টার জায়গায় কি 5 ল্যামডা বাই 2 বসাচ্ছি, তাহলে এক্ষেত্রে cos 5 পাই বাই 2 এটার মান কত, 0 পাচ্ছি। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে 0 পাচ্ছি, কোন কোন পয়েন্টে ডেল্টার মান যদি ল্যামডা বাই 2, 5, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, অর্থাৎ 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এই ফর্মুলা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বিস্তারটা শূন্য হয়ে যাচ্ছে। কেন শূন্য হয়ে যাচ্ছে, কারণ এইটা যদি 0 হয়ে যায় তাহলে বিস্তারটা কত হয়ে যাবে, 0 এর সাথে গুণ করলে 0, বিস্তার শূন্য, বিস্তার শূন্য হয়ে যেতে কি হয়ে যায়, তীব্রতা শূন্য, অর্থাৎ এই জায়গাগুলোতে আমি কি পাবো, অন্ধকার বিন্দু পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে তরঙ্গ দুটির পথ পার্থক্যটা যদি ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়ে থাকে, ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আলোর তীব্রতা শূন্য হয়ে যাবে। দেখো এখানে বিস্তারটা শূন্য পাচ্ছি, ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক, এখানে 1, এখানে 3, এখানে 5, তারপর এখানে 7 পাবো, ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অন্ধকার বিন্দু পাবো। ল্যামডা বাই 2 এর পথ পার্থক্যটা ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক যদি হয়, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। আর পথ পার্থক্য, দশা পার্থক্যটা কেমন হবে, সেই ক্ষেত্রে দশা পার্থক্য সমান আমরা কি জানি, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য সমান আমরা জানি 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্যটা কত পেয়েছি,
2n+1 λ/2, তাহলে 2π/λ ইন্টু 2n+1 λ/2 বসিয়ে দিলে আমরা পাচ্ছি 2n+1 পাই। অর্থাৎ এক্ষেত্রে যে তরঙ্গ দুটোর মধ্যে কি পরিপাত ঘটলো, ধ্বংসাত্মক ব্যতিচার যদি সৃষ্টি হতে হয় তাহলে কি হতে হবে, পথ পার্থক্যটা λ/2 এর অযুগ্ম গুণিতক হতে হবে, আর দশা পার্থক্যটা 2n+1 পাই হতে হবে। গঠনমূলক ব্যতিচার যদি সৃষ্টি হয়, s সমান হচ্ছে 2a cos পাই ডেল্টা/λ, ডেল্টার মান 0, 2π/2 λ/2, 4 λ/2 এরকম যদি হয়, তো 2n ইন্টু λ/2 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে cos পাই ডেল্টা/λ এর মানটা +-1 হচ্ছে। কি করে হচ্ছে, ডেল্টার মান পথ পার্থক্য কত, 0 বসাও, 0 বসালে cos 0, cos 0 মান কত 1, 2 λ/2 এটা যদি বসায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে cos পাই পাচ্ছি, cos পাই এর মান কত -1। এক্ষেত্রে 4 λ/2 যদি বসায় তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি cos 2 পাই কত হচ্ছে +1। অর্থাৎ এই যে মানটা, এই মানটা কি হচ্ছে এর জন্য, ডেল্টার জন্য নির্ভর করে দেখা যাচ্ছে +-1 হচ্ছে। +-1 যদি হয় তাহলে এস ওয়ান কি হবে, এটা +-1 হলে +-2a, বিস্তারটা +-2a, অর্থাৎ বিস্তারটা হচ্ছে সর্বোচ্চ। বিস্তার যদি সর্বোচ্চ হয় তীব্রতা কি হবে, সর্বোচ্চ হবে, অর্থাৎ উজ্জ্বল পটি গঠন হবে, উজ্জ্বল পটি গঠন হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ দুটোর মধ্যে যদি পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক হয়, সেসব বিন্দুতে আলোর তীব্রতা সর্বোচ্চ। পথ পার্থক্য যদি λ/2 এর যুগ্ম গুণিতক হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আলোর তীব্রতাটা সর্বোচ্চ, আলোর তীব্রতা সর্বোচ্চ হচ্ছে, বিন্দুগুলো উজ্জ্বল পটি গঠন করছে। আগেরটা কি ছিল, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যটা কি হচ্ছে λ/2 এর অযুগ্ম গুণিতক, এক্ষেত্রে কি হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক। এক্ষেত্রে দশা পার্থক্যটা কেমন হবে, দশা পার্থক্য সমান হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, 2π/λ ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য কত 2n ইন্টু λ/2, 2n ইন্টু λ/2, এটা আমরা পেয়েছি। দেখো পথ পার্থক্য 2n λ বসিয়ে দিলে 2n পাই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দশা পার্থক্য যদি 2n পাই হয় এবং কি হচ্ছে পথ পার্থক্য যদি, অথবা পথ পার্থক্য যদি λ/2 এর যুগ্ম গুণিতক হয়, সেক্ষেত্রে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। আর যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, λ/2 এর অযুগ্ম গুণিতক হয় এবং যে দশা পার্থক্যটা কি হচ্ছে 2n+1 পাই, এটা যদি হয়ে থাকে, দশা পার্থক্যটা এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ অন্ধকার বিন্দু পাবো আমরা। এরপরে হচ্ছে প্রাবল্য। প্রাবল্য কি, প্রাবল্য সেটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তো লব্ধি তরঙ্গের বিস্তার আমি কি পেয়েছি, এ সমান হচ্ছে 2a cos পাই ডেল্টা/λ পেয়েছি। এখন এর মানটা কত থেকে কত হচ্ছে, 0 থেকে +-2a, যেটা আমরা দেখলাম ধ্বংসাত্মক ক্ষেত্রে বিস্তার হচ্ছে 0 আর গঠনমূলকের ক্ষেত্রে +-2a, অর্থাৎ 0 থেকে +-2a পর্যন্ত। প্রাবল্যটা কি, বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে প্রাবল্যটা কত থেকে কত যাবে, 0 থেকে +-0 থেকে 4a² হবে, 0 থেকে 4a²। তাহলে +-2a² যদি করি আমি, সব কি হবে প্লাস হয়ে যাবে, +4a² হয়ে যাবে। তাহলে প্রাবল্যটা কোথা থেকে যাবে, 0 থেকে 4a² যাচ্ছে, বিস্তারটা 0 থেকে +-2a অবধি। প্রাবল্যটা কি হচ্ছে, বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে 0 থেকে 4 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে পর্দার যে কোনো বিন্দুতে প্রাবল্য বা তীব্রতা যদি আয় হয়, সেটা কি a² পাবো আমরা, কারণ প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আয় সমান হচ্ছে a² আমরা লিখবো। এর মান কত, 2a cos পাই ডেল্টা/λ, সেটা বসালাম, এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পাচ্ছি আমরা কি, আয় সমান 4a² cos² পাই ডেল্টা/λ। এখন কি করলাম, সমানুপাতিকটা তুলে দিয়ে কে নিয়ে এলাম, কে নিয়ে এলে পাচ্ছি আমি এই জিনিসটা। এখন কি করলাম, এই জিনিসটাকে আমরা কি করছি, I0 দিয়ে চিহ্নিত করছি, এই জিনিসটাকে আমরা I0 দিয়ে চিহ্নিত করছি, আই সমান হচ্ছে I0, আর বাকি এই জিনিসটাকে আমরা কি করছি, ফাই দিয়ে চিহ্নিত করছি। ঠিক আছে, তাহলে পাচ্ছি কত, আই সমান I0 cos² ফাই, এই জিনিসটা আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে তোমার হচ্ছে যে প্রাবল্য, যেটা আই সমান হচ্ছে I0 cos² ফাই পাচ্ছি, যেখানে I0টা হচ্ছে কি, I0টা হচ্ছে 4k², এই জিনিসটা 4k², আর ফাইটা কি এটা। অর্থাৎ প্রাবল্য যেটা পর্দার উপর যে তরঙ্গের উপরিপাত ঘটছে, যে প্রাবল্যটা, সে প্রাবল্যটা কোন সূত্র মেনেছিল, কোসাইনের বর্গসূত্র মেনেছিল। এখানে দেখো কস পাচ্ছি, অর্থাৎ কোসাইন তার বর্গ স্কোয়ার, কোসাইন বর্গসূত্র মেনেছিল। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন হিসেবে দিতেই পারে, কোসাইনের বর্গসূত্র মেনেছিল। এবার যদি আমরা প্রাবল্য আর দশা পার্থক্য এটা যদি গ্রাফে প্লট করি, প্রাবল্য আর দশা পার্থক্য যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে কিরকম পাবো আমরা সেটা দেখবো। প্রাবল্য আর দশা পার্থক্য, প্রাবল্য আর দশা পার্থক্য। দেখো এক্ষেত্রে গঠনমূলকের ক্ষেত্রে দশা পার্থক্য আমরা কি পেয়েছিলাম 2n পাই, 2n পাই পেয়েছিলাম। তাহলে 2n পাই যদি হয়ে থাকে, n এর মান যদি 0 বসায়, দশা পার্থক্য কত হচ্ছে, দশা পার্থক্য কত হচ্ছে 0। বিস্তারটা কি হয়, গঠনমূলকের ক্ষেত্রে সর্বোচ্চ হয়। তাহলে বিস্তার যদি সর্বোচ্চ হয়, প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক, তার মানে কত হবে, পিকটা কত উঠবে, উপরে উঠে যাবে একদম সর্বোচ্চ, অর্থাৎ 4a² হয়ে যাবে, 4a² হয়ে যাবে, সেটাই করা হয়েছে। দেখো
আবার দেখো যখন পাই পাই হবে, ঠিক আছে, পাই কখন পাবো, এন এর মান যদি এখানে আমি 0 বসাই তাহলে পাই পাবো, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতীত ধ্বংসাত্মকের ক্ষেত্রে দশা পার্থক্য কত হচ্ছে, পাই হচ্ছে, এখানে এন এর মান যদি 0 বসাই তাহলে পাই পাবো, পাই পেলে কি হচ্ছে বিস্তারটা সর্বনিম্ন, বিস্তার সর্বনিম্ন হলে প্রাবল্য কি হবে সর্বনিম্ন, অর্থাৎ 0 চলে গেছে। আবার দেখো 2 পাই কখন পাবো, এন এর মান যদি এখানে 1 বসাই তবে 2 পাই পাবো, এখানে 1 বসালে কিন্তু পাবো না, এখানে 1 বসালে 2 পাই পাচ্ছি 2 পাই, তাহলে এই ক্ষেত্রে বিস্তারটা কি হয় সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হওয়ার জন্য এখানে প্রাবল্যটা কত হচ্ছে সর্বোচ্চ হয়ে যাচ্ছে। এইভাবে কি করে প্লট যদি আমরা করি, ঠিক আছে, একদিকে হচ্ছে দশা পার্থক্য, একদিকে হচ্ছে প্রাবল্য, প্লট করলে দেখা যাবে যে কি পাচ্ছি, এরকম ধরনের একটা পিক পাচ্ছি, এরকম ধরনের একটা পিক পাচ্ছি, এরকম ধরনের একটা গ্রাফ পাচ্ছি, প্রাবল্য ভার্সেস দশা পার্থক্য। দশা পার্থক্য 0 হলে কি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে প্রাবল্যটা, কারণ বিস্তার সর্বোচ্চ। দশা পার্থক্য যদি পাই হয় তাহলে কি হচ্ছে বিস্তারটা সর্বনিম্ন হচ্ছে, তোমার হচ্ছে বিস্তার সর্বনিম্ন যদি হয় প্রাবল্যটা সর্বনিম্ন। এইভাবে কি হচ্ছে গ্রাফটা প্লট করা হচ্ছে। এবার কিছু নোট আমরা দেখব, কিছু নোট বলছে ধরা যাক দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত তরঙ্গের বিস্তার a1 a2 এবং দশা পার্থক্য ফাই। তরঙ্গের বিস্তার কত a1 a2, দশা পার্থক্য কত ফাই যদি হয়ে থাকে, তাহলে তরঙ্গ দুটো যদি উপরিপাত ঘটে তাহলে লব্ধি তরঙ্গ যেটা পাবো সেই লব্ধি তরঙ্গের বিস্তার a, এটা সমান আমরা লিখবো √a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2n a2 cos ফাই, ঠিক আছে, বা ব্র্যাকেট দিয়ে n স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a1 a2 cos ফাই টু দি পাওয়ার হাফ, এটা পাবো আমরা। তাহলে দুটো কি হয়েছে, দুটো সুসংগত উৎস নেওয়া আছে, তাদের কি যে তরঙ্গ যেটা a1 a2 দশা পার্থক্য যদি ফাই হয়ে থাকে, দশা পার্থক্য যদি ফাই হয়ে থাকে তাহলে এখানে যে লব্ধি বিস্তার পাবো সেটা এই সমীকরণ অনুযায়ী পাবো। এবার দেখো বিস্তার হলো, এবার প্রাবল্যটা কেমন হবে, তরঙ্গ দুটো যেটা আছে সে তরঙ্গ দুটো একজনের প্রাবল্য i1 একটা i2, তাহলে লব্ধি প্রাবল্য কি হবে, i সমান আমি লিখবো কি i1 প্লাস i2 প্লাস 2 √i1 i2 cos ফাই, কিভাবে পেলাম, এই সমীকরণটা কাজে লাগিয়ে আমি এই সমীকরণটা পাবো, এখানে সেটা দেখানো হয়েছে এ স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2n a2 cos ফাই, এই দেখো এখানে রুট ছিল, এটাকে কি করলাম বর্গ করে দিলাম, তাহলে স্কোয়ার হয়ে গেল, এটা থাকলো, সেটাই করা হচ্ছে। এবার দেখো i প্রপোর্শনাল টু a স্কোয়ার, i প্রপোর্শনাল টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ারের জায়গায় i বসিয়ে দিলাম আমি। এবার আরেকটা জিনিস কি জানি, i প্রপোর্শনাল টু a স্কোয়ার হলে এখানে i1 প্রপোর্শনাল টু a1 স্কোয়ার, i1 স্কোয়ার i1 a2 এর জায়গায় a2 স্কোয়ারের জায়গায় i2 বসিয়ে দিলাম, এখানে 2 এর জায়গায় 2, a1 এর জায়গায় কি বসাতে √i1, কারণ কি a1 প্রপোর্শনাল টু √i1, কারণ i1 প্রপোর্শনাল টু a1 এর স্কোয়ার হয়ে গেলে √i1 প্রপোর্শনাল টু আমি a1 লিখতে পারি, সেটাই করেছি, a2 এর জায়গায় এটা করতে পারি, ঠিক আছে, এটা করতে বাকি এটা থাকলো, অর্থাৎ i সমান হচ্ছে i1 প্লাস i2 প্লাস 2 √i1 i2 cos ফাই, সেটাই করা আছে। তাহলে দুটোর প্রাবল্য i1 i2 যদি হয়ে থাকে লব্ধি প্রাবল্যটা হয়ে যাবে কত, এই জিনিসটা ম্যাক্সিমাম কত হতে পারে, এই cos ফাই এর ম্যাক্সিমাম মান কত হতে পারে +1, তাহলে +1 বসালে আমি কি পাবো, এই জিনিসটা পাবো, এই জিনিসটা কি আছে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab করা আছে, √i1 এর স্কোয়ার প্লাস √i2 স্কোয়ার প্লাস 2 √i1 i2, তাহলে সেটা যদি করা থাকে তাহলে i ম্যাক্সিমাম সমান আমি লিখতে পারি √i1 স্কোয়ার প্লাস √i2 এর স্কোয়ার আমি লিখতে পারি। i মিনিমামটা কি করতে পারি i1 প্লাস i2 মাইনাস 2 √i1 i2, কারণ কি এর মান কত হতে পারে মিনিমাম -1 বসালে এখানে মাইনাস চলে আসবে একটা, ঠিক আছে, সেটাই করা হয়েছে। তাহলে এরপর পাবো আমি √i1 মাইনাস √i2 এর স্কোয়ার, এটা আমি পাবো, ঠিক আছে, i মিনিমামটা, ঠিক আছে, লব্ধি তরঙ্গের প্রাবল্য মিনিমাম √i1 মাইনাস √i2 এর স্কোয়ার আমরা পাচ্ছি, এই জিনিসগুলো আমরা পেলাম। আবার দেখো এখানে যদি উজ্জ্বল পটির বিস্তার তোমার হচ্ছে কি উজ্জ্বল পটি যেটা পাবো আমরা, উজ্জ্বল পটি তার বিস্তারটা কত হবে a1 প্লাস a2, তাহলে দুটো সুসংগত উৎস ছিল তাদের তরঙ্গের বিস্তার a1 a2, দশা পার্থক্য যদি ফাই হয়ে থাকে তাহলে উজ্জ্বল পটির বিস্তার পাবে a1 a2, অন্ধকার পটির বিস্তার পাবো a1 মাইনাস a2। i ম্যাক্স কত হবে তাহলে, আর i মিনিমাম কত হবে, i ম্যাক্স বাই i মিনিমাম এর অনুপাতটা যদি আমরা করি তাহলে a1 প্লাস a2 এর স্কোয়ার আর a2 মাইনাস a1 মাইনাস a2 এর স্কোয়ার পাবো আমরা, ঠিক আছে, এই জিনিসটা আমরা পাবো। তাহলে আবার উজ্জ্বল পটির বিস্তার হচ্ছে a1 প্লাস a2, অন্ধকার পটির বিস্তার a1 মাইনাস a2, এটা যদি আমি করি তাহলে i ম্যাক্স বাই i মিনিমাম সেটা পাবো হচ্ছে a1 প্লাস a2 এর স্কোয়ার বাই a1 মাইনাস a2 এর স্কোয়ার, এই জিনিসটা পাবো। এই ছোটো ছোটো নোটগুলো কি করতে হবে আমাদের মনে রাখতে হবে, যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এরপরে এখানে বলছে যে উৎস দুটি সুসংগত না হলে পর্দার যে কোনো বিন্দুতে মোট প্রাবল্য প্রাবল্য দুটি তরঙ্গের প্রাবল্যের যোগফলের সমান। বলছে যে দুটো উৎস আছে সেই দুটো উৎস যদি সুসংগত না হয়, অর্থাৎ তাদের দশা পার্থক্য যদি সবসময়
এক না থাকে, দশা পার্থক্য এক না থাকে, তাহলে কোনো বিন্দুতে মোট প্রাবল্য দুটি তরঙ্গের প্রাবল্যের যোগফলের সমান। এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। আর এক্ষেত্রে যে ব্যতিচার সৃষ্টি হচ্ছে, সেই ব্যতিচারের কিছু শর্ত আছে। এই ব্যতিচারের শর্ত কি? যে আলোক উৎস দুটো আছে, সেই আলোক উৎস দুটো একবর্ণী হয়, 1 নম্বর। 2 নম্বর আরটা কি, একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। আলোক উৎস দুটো একবর্ণী এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আলোক তরঙ্গ দুটির বিস্তার সমানভাবে প্রায় সমান হতে হবে। আর একটা মোস্ট ভাইটাল, যেটা হচ্ছে সুসংগত হতে হবে, অর্থাৎ যে তরঙ্গ দুটো থাকবে সেই তরঙ্গ দুটোর দশা পার্থক্য যেন সবসময় ধ্রুবক থাকে, দশা পার্থক্য যেন সবসময় ধ্রুবক থাকে। দশা পার্থক্য ধ্রুবক যদি থাকে তবে কি হবে, সেক্ষেত্রে কি হবে, ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ সুসংগত উৎস বলা হবে। সেই দুটোকে সুসংগত উৎস বলা হবে, কারণ সেখান থেকে কি হচ্ছে, যে তরঙ্গ দুটো নির্গত হচ্ছে সেই তরঙ্গ দুটো দশা পার্থক্য সবসময় একই থাকছে, দশা পার্থক্য একই থাকছে। যদি থাকে তবে সেই ক্ষেত্রে কি ব্যতিচার সৃষ্টি হবে এবং ওই উৎস দুটোকে সুসংগত উৎস বলা হবে। তাহলে মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সুসংগত উৎস। তার সাথে সাথে কি করতে হবে, উৎসকে একবর্ণী এবং একই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে, এবং কি করতে হবে, আলোক তরঙ্গ দুটি বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, তবেই কিন্তু সেক্ষেত্রে ব্যতিচার সৃষ্টি হবে। আবার বলছে দুটি একই রকমের বাতি নিলে যদি সুসংগত উৎস না হয়, ব্যতিচার ঝালক সৃষ্টি হয় না, ব্যতিচার ঝালক সৃষ্টি হয় না। অর্থাৎ আমরা দুটো বাল্ব নিয়েছি, ঠিক আছে, কিরকম, যে লাল কালারে বা দুটো ইয়েলো বা দুটোই তোমার হচ্ছে গিয়ে রেড এরকম বা সবুজ এরকম যদি আমরা বাতি নিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো উৎস কিন্তু সুসংগত নয়। সুসংগত না হওয়ার জন্য কিন্তু ব্যতিচার ঝালক আমরা পাবো না, কারণ তাদের মধ্যে দশা পার্থক্য সমান থাকে না। দুটো আলাদা আলাদা বাতি যদি নিই, দশা পার্থক্য আমাদের সমান থাকবে না, সেই জন্য কি হবে, ব্যতিচার ঝালক সৃষ্টি হবে না। তো সেই জন্য কি করতে হবে, সুসংগত উৎস নিতে হবে। পরের ক্লাসে আমরা সুসংগত উৎস কিভাবে পাবো সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে ছোট ছোট যে নোটগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমাদের ম্যাথ আসবে। এই একটা নোট আছে এখানে, এই যে নোটগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, এবং অঙ্ক করার ক্ষেত্রে এই ছোট ছোট নোটগুলো আমাদের কাজে লাগবে।